এবং তিনি বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করেছেন যেখানে তার হস্তক্ষেপ প্রয়োজন ছিল না। এই যে চারুকলা ইনস্টিটিউট থেকে যেই পয়লা বৈশাখে যেই মঙ্গল শোভাযাত্রা করা হয়, ওখান থেকে তিনি মঙ্গল শব্দটা বাদ দিয়ে ছায়ানটের অনুষ্ঠান, বাংলাদেশ সরকারের অনুষ্ঠান এটা না, কিন্তু তিনি সব জায়গায় নাক গলিয়েছেন, সব জায়গায় হস্তক্ষেপ করেছেন, কিন্তু কোনো জায়গায় তিনি একটা সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি করতে পারেন। জীবন চর্চায় যদি আপনার সংস্কৃতির কোনো যোগাযোগ না থাকে, আপনি চট করে এসে এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নানা কিছু করে ফেলবেন, এই আস্থা তো আসলে দুরাশা মনে হয়। নিতাই রয় চৌধুরীকে কি আর অন্য কোনো মন্ত্রণালয় দেওয়া যেত না? অবশ্যই যেত। তো কেন এটাই দিতে হলো আমি জানি না। এই তার মানে কি তারা এই মন্ত্রণালয়কে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না? সংস্কৃতি মন্ত্রণালয়কে অনুভব করতে বিএনপি ব্যর্থ হয়েছে, আমাদের কাছে তাই মনে হচ্ছে। তবে আরেকটি মন্ত্রণালয়ের বিষয়ে আপনার বিশ্লেষণ শুনে অনুষ্ঠানটি শেষ করব। এই অর্ধ শতাধিক মন্ত্রণালয়ের নানা মন্ত্রণালয় রয়েছে, কিন্তু একটি মন্ত্রণালয় আমার খুব জানার আগ্রহ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। গত 2 বছরে অর্থাৎ 18 মাসে আমরা যে সংস্কৃতির যে ধস দেখলাম, শিল্প সাহিত্য সংস্কৃতির যে ধুলোয় মিশিয়ে দেওয়ার যে চেষ্টা, হ্যাঁ, মানে পরিকল্পিত চেষ্টা, 32 নম্বর ভেঙে দেওয়া, সংস্কৃতির সমস্ত সূতিকাগুলো ভেঙে দেওয়া, ছায়ানটে পুড়িয়ে দেওয়া, উদীচী অগ্নিসংযোগ করা, গণমাধ্যমের অফিস ভাঙচুর, প্রথম আলো পুড়িয়ে দেওয়া, ডেইলি স্টারে আগুন দেওয়া, তাদের সাংবাদিকদেরকে সেখানে আটকে রেখে মেরে ফেলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তো এখন এত পরিস্থিতির মধ্যে এই যে নিতাই রায় চৌধুরী সাহেব সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, এটা কতটুকু আসলে যোগ্য মনে হয় আপনার কাছে এই প্লেসমেন্টটা? এখন নিতাই রায় চৌধুরীকে আমি অযোগ্য তো বলতে পারবো না, কারণ আমি উনার যোগ্যতা সম্পর্কে খুব একটা কিছু জানি না। তবে এটা ঠিক যে নিতাই রায় চৌধুরী কিনা, অযোগ্য শব্দটা বলা ঠিক না, মানে নিতাই রায় চৌধুরী সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন এতই ক্ষতিগ্রস্ত হয়েছে এই মোস্তফা ফারুকীর অধীনে, এমনকি 21শে বইমেলা অনুষ্ঠিত হয়নি, অমর 21শে বইমেলা অনুষ্ঠিত হয়নি। এটা হচ্ছে চরম ব্যর্থতার কি থাকতে পারে এটা। এবং তিনি বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করেছেন যেখানে তার হস্তক্ষেপ প্রয়োজন ছিল না। এই যে চারুকলা ইনস্টিটিউট থেকে যেই পয়লা বৈশাখে যেই মঙ্গল শোভাযাত্রা করা হতো, ওখান থেকে তিনি মঙ্গল শব্দটা বাদ দিবেন। আপনার কি কারণ এইখানে এসে হস্তক্ষেপ করার? এটা চারুকলা ইনস্টিটিউটের স্টুডেন্টরা করে, তাদেরকে ছেড়ে দেন, এটা তাদের উদ্যোগ। ছায়ানট রমনা বটমূলে তাদের অনুষ্ঠান করে, এটা ছেড়ে দেন, এটা ছায়ানটের অনুষ্ঠান, বাংলাদেশ সরকারের অনুষ্ঠান এটা না, কিন্তু তিনি সব জায়গায় নাক গলিয়েছেন, সব জায়গায় হস্তক্ষেপ করেছেন, কিন্তু কোনো জায়গায় তিনি একটা সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি করতে পারেননি। তিনি কি করেছেন? তিনি এই জুলাই নিয়ে নানান কাজ করেছেন, জুলাই আন্দোলন নিয়ে দেওয়ালে অঙ্কন সেগুলো করেছেন তিনি। আগের যে গণভবন ছিল, প্রধানমন্ত্রীর বাসভবন এবং কার্যালয়, সেটা ভেঙে চুরে এখন ওখানে একটা জাদুঘর তৈরি করছেন। এগুলো হচ্ছে ওনার কাজ। কিন্তু বাংলাদেশের যে সংস্কৃতি, সেটা তিনি, আপনি যেটা বলছেন, একেবারে 12টা বাজিয়েছেন। কাজে এই পরিস্থিতিতে নতুন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কে হবে, সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, এবং সবাই আশা করছিল একজন ইন্সপায়ারিং কেউ হবে, হ্যাঁ, যে মানে একটা অভয় দিবে, আশ্বাস দিবে মানুষকে যে আমি এই সেক্টরটাকে ঠিক করব। তো নিতাই রয় চৌধুরী সেই ধরনের ব্যক্তি বলে মনে হয় না। তিনি বহুদিন ধরে আছেন বিএনপিতে, এবং বিএনপি বিভিন্ন মানে কার্যক্রমে তিনি আছেন, কিন্তু তিনি মানে কোনো ইন্সপিরেশন, মানে তিনি কোনো কনফিডেন্স দিতে পারবেন না মানে সংস্কৃতি মানে জগতের মানুষজনকে। সো আমার মনে হয় আপনি যে জগতের সাথে তো একটা যোগাযোগ থাকতে হবে। আপনার হয় নাচ, গান, কবিতা, বক্তৃতা, সারা জীবনে আমি জানি না, আমি যতটুকু জেনেছি, একটু ঘেটে ঘুটে দেখলাম, উনি বাংলা বিভাগের ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কিন্তু ব্যক্তি জীবনের সংস্কৃতির সাথে আপনার কোনো যোগাযোগ থাকবে না। আপনি সংস্কৃতি তো আর চট করে চলে আসে না। আপনার ছোটবেলা থেকে, স্কুল জীবন থেকে, কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আপনার পুরো জীবনের সাথে জীবন চর্চায় যদি আপনার সংস্কৃতির কোনো যোগাযোগ না থাকে,
আপনি চট করে এসে এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নানা কিছু করে ফেলবেন, এই আস্থা তো আসলে দুরাশা না, মনে হয়। তিনি যেটা করতে পারবেন তিনি হয়তো ওই দাপ্তরিক কাজগুলো করতে পারবেন। মন্ত্রণালয়ের যে দাপ্তরিক কাজগুলা সেটা হয়তো তিনি মন্ত্রীরা তো দাপ্তরিক কাজ করেন না, হ্যাঁ, সচিবরা তো আছেই। কিন্তু এখানে 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 মানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হচ্ছে এখানে অনেক ক্রিয়েটিভ থিংকিং দরকার, একটা রাইট। ক্রিয়েটিভ লোক দরকার। মোস্তফা ফারুকী ক্রিয়েটিভ, কিন্তু তার ক্রিয়েটিভ অ্যাবিলিটিস এটা তিনি মানে ভুল জায়গা দিয়ে চ্যানেল করেছেন। তো মানে এখানে দরকার ওই একজন ক্রিয়েটিভ লোক যে জিনিসটাকে আবার পুনরায় মানে কি বলবো পুনর্জাগরণ সৃষ্টি করবেন। কিন্তু নিতাই রায়ের ছবি দেখেও মনে হয় না যে তার নিজের মধ্যে সেই স্পৃহাটা আছে এইটা করার। কাজেই হ্যাঁ, এটা খুবই আমি বলব যে চয়েসটাই ছিল আনইন্সপায়ার্ড। এটা কেন তারা করলেন? নিতাই রায় চৌধুরীকে কি আর অন্য কোনো মন্ত্রণালয় দেওয়া যেত না? অবশ্যই যেত। তো কেন এটাই দিতে হলো? আমি জানি না। তার মানে কি তারা এই মন্ত্রণালয়কে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না? মানে ডাউনগ্রেড করছেন? সংস্কৃতি মন্ত্রণালয়কে অনুভব করতে বিএনপি ব্যর্থ হয়েছে। আমাদের কাছে তাই মনে হচ্ছে। নিতাই রায় চৌধুরীকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া মানে তার মানে হচ্ছে বিএনপির এই মানে এমপিদের মধ্যে এমন কোনো দায়িত্বশীল কাউকে পাওয়া গেল না যাকে আসলে সংস্কৃতি মন্ত্রণালয়ে দেওয়া যায়। এরকম আর একটা জিনিস হচ্ছে যে অনেক সময় হয় কি বাংলাদেশের সব আপনি ক্যাবিনেট দেখেন, প্রতিটি ইলেকশনের পর ক্যাবিনেটে কতগুলা ধরাবাঁধা জিনিস আছে। আপনার একজন হিন্দু মন্ত্রী থাকবে, একজন পার্বত্য চট্টগ্রামের মন্ত্রী থাকবে, এবং এদেরকে যেসব মন্ত্রণালয় দেওয়া হয় সেগুলো হচ্ছে যেগুলো আর কি গুরুত্ব কম। তাদেরকে কখনো আপনি অর্থ, পররাষ্ট্র, স্থানীয় সরকার তো দূরে থাক, হ্যাঁ, স্বরাষ্ট্র এখানে কিন্তু আপনি পাবেন না। আপনি এই মানে নারী ও শিশু যেগুলাকে আপনি প্রতিমন্ত্রী পর্যায়ে রেখে দিতে পারেন বা এবং খুব একটা নারী এবং শিশু এই নারী বিষয়ক মন্ত্রণালয়, শিশু বিষয়ক মন্ত্রণালয়েও এখানেও একজন পুরুষকে দেওয়া হয়েছে, এখানেও একজন নারীকে খুঁজে পাওয়া যায় নাই। কারণ 7 জন মাত্র 6 জন বিএনপির 6 জন সদস্য হচ্ছে নারী সংসদ সদস্য, কিন্তু এই 6 জনের মধ্যে একজনকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে, আর 2 জনকে প্রতিমন্ত্রী করা হয়েছে, একজনকে মন্ত্রী করা হয়েছে। 3 জন নারী আছে এই মানে মন্ত্রিসভায় 49 জনের মধ্যে, কিন্তু নারী বিষয়ক মন্ত্রণালয় না। এখন আমি জানি না তারা কি মনে করে এই নিতাই রায় চৌধুরীকে অন্য কোনো মন্ত্রণালয় দিতে পারলেন না কেন? এই মন্ত্রণালয় কেন তাকেই দিতে হলো আমি জানি না। তো নিশ্চয়ই আমরা মূল্যায়ন করা আসলে আরো একটু সময় পাবো। যেহেতু নতুন সরকার ছোটখাটো ভুল ত্রুটি নিশ্চয়ই করবেন। তবে তাদের কার্যক্রমের উপর ভিত্তি করেই আসলে পরবর্তী মূল্যায়ন এমনও হতে পারে তিনি হয়তো খুব ভালো করছেন। তো দেখা যাক। দেখা যাক 1 বছর পরে একটু পর্যালোচনা করতে হবে। আমরা নিশ্চয়ই আবার মূল্যায়ন করব।